আইভিএফ বেবি নাকি অতটা হেলদি হয় না যতটা ন্যাচারালি কনসিভড বেবিজরা হচ্ছে। আমরা কোনো সবসময় বলতে পারবো না যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো, এটা গ্রে এরিয়া, কারণ এখানে সবকিছু অ্যান্সার আমরা এখনো খুঁজে পাইনি। কোনো কাপল আপনাদের কাছে আসে, আপনাদেরকে ভিজিট করে, তখন তাদের প্রথম অ্যাপ্রোচটা কি? এখন 1 বছরের মধ্যেও যখন তাদের প্রেগন্যান্সি আসছে না, তখন আমরা বলবো সারা বন্ধাত্বে সাফার করছে। যে আইভিএফ করলে সবার ধারণা আছে যে 100% বেবি কনসিভ হয়ে যাবে। 190খানা সাইকেল ফেল হওয়ার পরে ফার্স্ট বেবি হয়েছে। যারা যাচ্ছে আপনার কাছে এই ট্রিটমেন্টটা নিতে, তারা কি করে বুঝবে যে এই পার্টিকুলার ক্লিনিকটা আমার জন্য পারফেক্ট? একটা ধারণা থাকে যে ফার্টিলিটি সেন্টারে যাওয়া মানেই আইভিএফ হয়ে যাওয়া। এই যে পুরো ট্রিটমেন্টটা শুধু বয়স্ক দম্পতির জন্য, সঙ্গীও 50% ক্ষেত্রে রেসপন্সিবল, মহিলা সঙ্গীও 50% ক্ষেত্রে রেসপন্সিবল। একদম 100% যে তারা কনসিভ করে যাবে। 10টি যদি প্রেগন্যান্সি হয়, 3 থেকে 4টি টুইনস হয়। নমস্কার, আমি স্বাগতা। হেলথ লোকাল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছে শিলিগুড়ির বিশিষ্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর প্রসেনজিৎ কুমার রয়। ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে তিনি কিন্তু নিউ লাইফ ফার্টিলিটি সেন্টারের ডিরেক্টর। স্যার নমস্কার। নমস্কার। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার শিলিগুড়ি ছাড়া আর কোথায় কোথায় আপনাদের এই ক্লিনিক আছে? নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার শিলিগুড়িতে আমরা প্রথম এটা স্থাপিত করি, সেটা 2018 সাল থেকে আমরা আছি। এছাড়া আমাদের মালদাতে আছে লেভেল 2 ক্লিনিক, মানে যেখানে সম্পূর্ণ আইভিএফ সেট আপ আছে, সেখানে সবকিছু হয়। এছাড়া আমাদের কুচবিহারেও আছে। কুচবিহারে একদম রাজবাড়ির কাছে আমাদের সেন্টারটি আছে, সেটা কিন্তু লেভেল 1 সেন্টার। তো আমাদের মোটামুটি শিলিগুড়ি ছাড়া আরও 2টো জায়গায় আছে, টোটাল নর্থ বেঙ্গল জুড়েই কিন্তু আমরা আছি। মানে নর্থ বেঙ্গল জুড়ে বলতে যারা সিকিম থেকেও মানে এখানে এসে আপনাদের এই ক্লিনিকে ট্রিটমেন্ট একদম করাতে পারে? এক্স্যাক্টলি, শিলিগুড়ি সেন্টার মানে শিলিগুড়ি এমন একটা লোকেশন যেটা সিকিম, ভুটান, নেপাল, বাংলাদেশ এই প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু লোকজন আমাদের কাছে আসে যারা ইনফার্টিলিটিতে সাফার করছে। তো এদের সবাইকে আমরা ক্যাটার করি। এছাড়া আমাদের যে মালদা সেন্টার আছে, সেখানে আশেপাশে ডিস্ট্রিক্ট থেকে যেমন মুর্শিদাবাদ, বহরমপুর, এছাড়া বিহারের কিছু পার্ট, ঝাড়খণ্ডের কিছু পার্ট, ওইসব জায়গা থেকেও কিন্তু আমাদের পেশেন্টরা। মানে বলতে পারি যে পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে সবাই এই ফ্যাসিলিটিটা মোটামুটি এটা নর্থ ইস্টের একটা অন্যতম একটা সেন্টার বলতে পারেন। এখানে আমরা পুরো এই জায়গাটাকে আমরা ক্যাটার করছি, এই পার্টটাকে। আচ্ছা, এই যে ফার্টিলিটি ইনফার্টিলিটি যে সমস্যা এখন দেখা দিচ্ছে, এটা বেসিক্যালি আপনি কিভাবে ডিসক্রাইব করবেন যে জিনিসটা কি? ইনফার্টিলিটি বা যেটা কথা বন্ধাত্ব যেটা বলা হয় বাংলাতে, এই বন্ধাত্ব কখন বলা হবে? একজন মহিলার যখন বয়স 35-এর নিচে, তাদের বিয়ে হয়ে গেছে, 1 বছর একসঙ্গে সহবাস করছে, প্রেগনেন্সি ট্রাই করছে, কোনো রকম কন্ট্রাসেপশন ইউজ করছে না, তখন 1 বছরের মধ্যেও যখন তাদের প্রেগনেন্সি আসছে না, তখন আমরা বলবো সারা বন্ধাত্বে সাফার করছে। এবার মহিলার বয়স যখন 35-এর উপর চলে যাচ্ছে, তখন এই ডিউরেশনটা 6 মাস হয়ে যাবে 1 বছরের পরিবর্তে। তো 6 মাস একসঙ্গে থাকার পরেও যখন তাদের প্রেগনেন্সি আসছে না, তখন আমরা বলবো তাদের বন্ধাত্ব আছে, তাদের ডাক্তারের কাছে ভিজিট করা উচিত। যখন কোনো কাপল আপনাদের কাছে আসে, আপনাদেরকে ভিজিট করে, তখন তাদের প্রথম অ্যাপ্রোচটা কি হয়? মানে কি কোয়েশ্চেন নিয়ে তারা আপনাদের কাছে আসে? বেসিক্যালি আমরা একটা টার্সিয়ারি সেন্টার, এটা বলে রাখি। আমরা টার্সিয়ারি সেন্টার মানে প্রথমেই আমাদের কাছে কাপলরা আসে না। কাপলরা প্রথমে লোকাল ফিজিশিয়ানের কাছে যায়, গাইনোকোলজিস্টের কাছে যায়। তো সেখানে তারা প্রথমে ইনিশিয়ালি দেখায়, তো তারপরে আমাদের কাছে তারা আসে রেফার হয়ে, মোস্টলি ডক্টর রেফার হয়ে, বা অনেক সময় ডাইরেক্টও আসে। তো তাদের যে কোয়ারিজটা থাকে যে বাচ্চা হচ্ছে না কেন হচ্ছে না, মোস্টলি কাপলরা এটা বুঝতে পারে না যে ওদের বাচ্চাটা কেন হচ্ছে না। মানে সবকিছু, অনেকের ক্ষেত্রে সবকিছু ঠিক আছে তারপরেও হচ্ছে না, অনেকের ক্ষেত্রে ডায়াগনোসিস অলরেডি হয়ে গেছে কিন্তু তারা প্রপার ট্রিটমেন্টটা পায়নি সেই লোকালি গাইনোকোলজিস্টের কাছে। যেরকম যদি টিউব ব্লক, বা কারোর যদি এগ কম, বা কারোর সিমেনের সমস্যা আছে, বা স্পার্মের সমস্যা আছে, শুক্রাণুর সমস্যা আছে, তো এই অনেক রকম কারণ হয় যার জন্য আমাদের কাছে পেশেন্টরা আসে। আমাদের কাছে কোয়ারিজ এটাই থাকে যে আমার বাচ্চা হচ্ছে না, এত বছর বিয়ে হয়ে গেছে, কেন হচ্ছে না, মানে ফার্স্ট আমরা সেটাই ফেস করি। এবার তারপরে অনেক পেশেন্ট আছে, তাদের ডিফারেন্ট কারণ থাকে, মানে এটা তো সিঙ্গেল একটা কারণের জন্য নয়।
তো আমরা সেটাকে ইভ্যালুয়েট করি, আমরা তাকে দেখি, আমরা তার পরীক্ষা নিরীক্ষা করি, A to Z আমরা স্টাডি করি, তার কি আগে হয়েছে, তারপরে আমাদের লাইন অফ ট্রিটমেন্ট তৈরি হয়, ডায়াগনোসিস হয় প্রথমে যে তার কি প্রবলেমটা আছে, তারপর সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্ল্যান চালু হয়। আমাদের এই নয় যে অনেকের একটা ধারণা থাকে যে ফার্টিলিটি সেন্টারে যাওয়া মানেই IVF হয়ে যাওয়া, সেরকম কিন্তু একদম নয়। ফার্টিলিটির অনেক ধরনের মানে ইনফার্টিলিটির অনেক ধরনের ট্রিটমেন্ট হয়, সব কিন্তু ট্রিটমেন্ট আমাদের সেন্টারে সম্ভব। আচ্ছা, তাহলে যখন আপনি বলছেন যে পাস্ট কিছু ডায়াগনোসিস আপনারা ফলো করেন, যে আগে কি সমস্যা আছে না আছে, তো একদম মেজর আপনারা কোন রিপোর্টটা দেখার চেষ্টা করেন যে যারা কাপল এসছে তাদের মানে মেজর প্রবলেমসের কোন রিপোর্টটা আপনারা দেখার চেষ্টা করেন? এবার যখন কাপলরা আসে আমাদের কাছে, আমরা অলওয়েজ প্রেফার করি যে হাজবেন্ড ওয়াইফ দুজনেই কিন্তু আসে আমাদের কাছে। তো আমরা সবসময় যখন আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেয়, আমরা বলি যে আপনারা কিন্তু দুজনেই আসবেন। তো এক তো তাদের প্রিভিয়াস যা রিপোর্ট হয়েছে সেগুলো আমরা স্টাডি করে দেখি, প্লাস তাদের দুইজনের আমরা সব রকম রিপোর্ট আমরা করে থাকি। কি রিপোর্ট করি? এক হচ্ছে হাজবেন্ডের ক্ষেত্রে সিমেন অ্যানালিসিস বা ধাতু পরীক্ষা বা শুক্রাণু পরীক্ষা আমরা করি, যেটা দরকার। আর মহিলার ক্ষেত্রে ডিম কীরকম আছে বা এগস কীরকম আছে, তো এইটা প্রথমে আমরা দেখি কি আছে। এরপরে দেখি আমরা তার ইউটেরাস কেমন আছে, জরায়ু যেখানে বাচ্চাটা বসবে সেই জায়গাটার কোনো প্রবলেম আছে কিনা যার জন্য বসছে না। এই যে ডিম দেখলাম, আমরা জরায়ু দেখলাম, মাঝখানে কি কানেক্টিং হচ্ছে টিউবস। এই টিউবস খোলা আছে কিনা, মোস্ট অফ দ্য রিজন হয় টিউবে। তো এই টিউব খোলা আছে কিনা সেই টেস্টটা আমরা করি। যে ফার্স্ট IVF বেবি হয়েছিল, প্রসঙ্গত এটা বলে রাখি যে ফার্স্ট IVF বেবি হয়েছিল সারা পৃথিবীতে 1978-এ লুই ব্রাউন। তো তার মায়ের যে প্রবলেম ছিল, তার টিউবাল ব্লক ছিল, তো সেই জন্য তার আর কি IVF করতে হয়। তো এই কারণগুলো ফার্স্ট আমরা আইডেন্টিফাই করি যে প্রবলেমটা কোথায়, পুরুষ সঙ্গীর না মহিলা সঙ্গীর। পুরুষ সঙ্গীও 50% ক্ষেত্রে রেসপন্সিবল, মহিলা সঙ্গীও 50% ক্ষেত্রে রেসপন্সিবল। ফার্স্ট আইডেন্টিফাই হয় কারণটা, সেই অনুযায়ী আমরা কারণটা দেখে নিই, তারপরে আমরা ট্রিটমেন্ট ডিসিশন করি বা প্ল্যান করি, তাদের কাছে অপশন ডিসকাশন করি আমরা। এই নয় যে আমি মনে করছি, আমি এটা বললাম, উনি সেটা করবেন। আমরা ডিসকাশন করি, আমরা প্ল্যান দিই, সেই অনুযায়ী ওনারা কতটা কমফোর্টেবল ওইটার সঙ্গে, সেই অনুযায়ী আমরা একটা চক আউট করি যে এর কি স্টেপে আমরা ট্রিটমেন্টটা করব। মানে যখন এই IVF-টা তো একটা লম্বা প্রসেস, তার মাঝখানে যে ট্রিটমেন্টসগুলো আপনারা দিচ্ছেন, সেই ট্রিটমেন্টসগুলো যদি কাপলসরা করায় তাহলে কতটা অ্যাকিউরেসি, মানে একদম 100% যে তারা কনসিভ করে যাবে? লোকের এটা একটা মিথ আছে যে তারা ভাবে যে IVF করব, যে অনেকদিন হয়ে গেছে বিয়ে আর কিছু হচ্ছে না, IVF করে নি, IVF তো 100% হয়ে যাবে। এটা একটা মিথ। IVF ইজ নেভার 100% পসিবল। কেন পসিবল না সেটা আগে আমি বলি। যে এই যে মনে করুন মহিলা এসছে আমাদের কাছে, তার বয়স সামহাও ধরুন 35-36, কারণ আমাদের কাছে পরেই আসে, প্রথমে তো কেউ বিয়ে করেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসে না। তো এবার তার যদি এগের সংখ্যা বা এগের কোয়ালিটি যদি কমে যায়, বা হাজব্যান্ডের সিমেনের যে ধাতুর যে প্রবলেমটা আছে সেটাও যদি কমে যায়, তো সেক্ষেত্রে যে তাদের মিলনে, যে আমরা তো হাজব্যান্ডের যে স্পার্ম আর মহিলার যে দুটো মিক্স করেই আমরা ভ্রূণটা তৈরি করব, তো তার কোয়ালিটি ডিপেন্ড করবে এগের কোয়ালিটি কি ছিল বা স্পার্মের কোয়ালিটি কি ছিল। তো এই কোয়ালিটিটা তো আমি চেঞ্জ করতে পারবো না। এই যে নাম্বার যা কমে যাচ্ছে, বলছে যে 35 বা 40 পরে নাম্বার একদম কমে যাচ্ছে, এই নাম্বারটাকে কোনো মেডিসিন দিয়ে বাড়ানো যায় না। তো কোয়ালিটি, নাম্বার, এগুলো আমরা কোনোটাই চেঞ্জ করতে পারি না। আমরা যেরকম কোনো মেডিসিন দিয়ে বয়স কমাতে পারি না কারুর, তো এরকম আমরা নাম্বারটাও বা কোয়ালিটিটা এটা আমরা চেঞ্জ করতে পারি না। যেটা আছে সেটা আমরা ফার্টিলাইজ করব, সেটা দিয়ে আমরা ভ্রূণ তৈরি করব। এবার ভ্রূণের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে সেটা বসতে পারবে কি পারবে না। কারণ যদি জরায়ুতে প্রবলেম থাকে, তার যদি এন্ডোমেট্রিয়াম থিন থাকে বা ফাইব্রয়েড থাকে, ফাইব্রয়েড আমি অপারেশন করে সরিয়ে দিতে পারবো, কিন্তু তারপরেও যে তার স্কার থাকবে বা রিসেপটিভিটি থাকবে, ধরার যে ক্ষমতাটা থাকবে, সেটা একটা 35-40 আর একটা 20 যদি আপনি কম্প্যারিজন করেন, তো অবশ্যই ডিফারেন্সটা হবে। বয়স একটা বড় এখানে মার্কার। তো আমরা কখনোই IVF-এ 100% বলতে পারি না। ডিপেন্ড করছে তার এগ কেমন আছে, স্পার্ম কেমন আছে, ইউটেরাস কেমন আছে, এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করবে। এরকম আমাদের কাছে একটা ডাটা আছে যে দেখা গেছে 35 এজে কেউ যদি IVF ট্রাই করে, তার অ্যারাউন্ড 50-60% সাকসেস রেট হতে পারে। যদি 40 ইয়ার্সে যে কেউ IVF ট্রাই করে, তার 20-25% সাকসেস রেট হতে পারে সেলফ এগ বা সেলফ স্পার্মে। স্যার, আপনি তো 15 ইয়ার্স
তো আমি এটাই জিজ্ঞেস করতে চাইছি যে 15 ইয়ার্সের মধ্যে আপনি কতটা রেট বেড়েছে, এই ট্রিটমেন্টের রেট কতটা বেড়েছে? ট্রিটমেন্টের সাকসেস রেট অবশ্যই বেড়েছে। আগে যেরকম যদি ফার্স্ট বেবির কথা বলি, আমি 1978-এ যে লুই ব্রাউন হয়েছিল, তার আগে 190খানা সাইকেল ফেল হওয়ার পরে ফার্স্ট বেবি হয়েছিল। টিল 2000 অবধি আইভিএফ এর সাকসেস রেট ছিল 10 থেকে 15%, মানে 100 জন করলে 10 থেকে 15 জন সাকসেস হতো। সেটা এখন 2025-এ দাঁড়িয়ে অনেক ইনোভেশন হয়েছে এই ফিল্ডে, অনেক কালচার মিডিয়া, অনেক মেশিন অ্যাড হয়েছে। এখন সারা পৃথিবী ওয়াইজ সাকসেস রেট বা ইমপ্ল্যান্টেশন রেট ইজ মোর দ্যান 60% বলতে পারেন। আর লাইভ বার্থ রেট not that, live birth rate is around 40 থেকে 50%, সুতরাং এটা হিউজ চেঞ্জ। আর আমি 15 বছরে বলতে পারেন, এটাও আগে আমরা যখন শুরু করেছিলাম আইভিএফ তখন সেটা 50-60-র মধ্যে ছিল, এখন ইট ক্রস মোর দ্যান 60-70 হয়ে গেছে। আমি কি করে বুঝবো, বা যারা যাচ্ছে আপনার কাছে এই ট্রিটমেন্টটা নিতে, তারা কি করে বুঝবে যে এই পার্টিকুলার ক্লিনিকটা আমার জন্য পারফেক্ট? এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোন ক্লিনিক চুজ করব, এটা পেশেন্টের নিজের দায়িত্ব যে কোন ক্লিনিক চুজ করব। অনেক সময় এখান থেকে বললাম বা গুগলে দেখলাম বা ওখানে চলে গেলাম, এরকম নয়। 2-3টে জিনিস খুব খেয়াল রাখতে হবে। এক হচ্ছে ক্লিনিকের রেপুটেশন কীরকম আছে, সেকেন্ড হচ্ছে ক্লিনিকে ডাক্তার কে কে আছে, তাদের কত বছরের এক্সপিরিয়েন্স আছে, থার্ড হচ্ছে কোনো ডক্টর তাদেরকে রেফার করছেন কিনা, তার কীরকম ভরসা আছে যে ডক্টর রেফার করছেন। আর সবসময় ভালো যে যদি কোনো ফার্স্ট হ্যান্ড কোনো রেফারেন্স থাকে যে কারোর আত্মীয় হয়েছে বা কিছু হয়েছে। আর ফোর্থ হচ্ছে যে এমব্রায়োলজিস্ট কে আছে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। যে এমব্রায়োলজিস্ট যে তিনি ভেতরে এমব্রায়োটা ফর্ম করছেন, তার এক্সপিরিয়েন্স কীরকম, কতদিন আছে, এই ক্লিনিকটা কতদিন ধরে এই রিজিয়নে কাজ করছে। তো এই ফ্যাক্টরসগুলো তো দেখতে হবে যে আসার আগে বা ক্লিনিক চুজ করার আগে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস তো হয়ে গেল পুরো যেটা আপনারা করছেন, তারপরে স্টেপটা কি আসে? মানে ধরুন সব রিপোর্টস ক্লিয়ার আছে, তারপরে স্টেপটা কি আসে? দেখুন, ডায়াগনোসিসে অনেকগুলো হতে পারে। যেরকম আপনি যদি বলেন যে সব ক্লিয়ার আছে, যদি তার টিউবস ক্লিয়ার থাকে, এগস ঠিক আছে বা স্পার্ম ঠিক আছে, এগুলো যদি সব ক্লিয়ার থাকে, সেটাকে আমরা বলি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। মানে এটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না যে কেন হচ্ছে না। হ্যাঁ, এখনো সেই সায়েন্টিফিক ইনোভেশন, মেডিকেল সায়েন্সে বেসিক্যালি একটা গ্রে এরিয়া আছে। মানে আমরা কোনো সবসময় বলতে পারবো না যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো, এটা গ্রে এরিয়া। কারণ এখানে সব কিছু অ্যান্সার আমরা এখনো খুঁজে পাইনি, সায়েন্স এখনো অতদূর প্রোগ্রেস করেনি যে আমরা সব কিছু বলে দিতে পারবো। তো এই আনএক্সপ্লেন ইনফার্টিলিটিরও কিছু কারণ থাকে, যেটা মোস্টলি আমরা দেখে থাকি যে এগ কোয়ালিটি বা স্পার্ম কোয়ালিটির কোনো একটা প্রবলেম থাকে, যেটা আমরা আল্ট্রাসাউন্ড করে বা ব্লাড টেস্ট করে বা মাইক্রোস্কোপের তলায় স্পার্মটাকে দেখে আমরা বলতে পারবো না। যেরকম স্পার্মের যে টেস্ট আছে, স্পেশাল টেস্ট যেগুলো আছে, যেরকম ডিএফআই বা ডিএনএ ফ্র্যাগমেন্টেশন, এই টেস্ট লাস্ট 5 বছর এসছে। তার আগে আমরা বুঝতে পারতাম না যে স্পার্মটা ডিএনএটা কেমন আছে, ড্যামেজ আছে কিনা। তো এরকম অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা এই টেস্টগুলোর মাধ্যমে ধরা পড়ে না। তো এই আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির ক্ষেত্রে যেটা বলা হয় যে আমরা নর্মাল ট্রাই করব, কিছুদিন ওভুলেশন ইন্ডাকশন করে দেখব, নর্মাল ট্রাই হবে 3-4 সাইকেল। যদি না হয়, ইট ইজ বেটার টু মুভ অ্যাহেড উইথ দ্য আইভিএফ এর দিকে আমরা এগিয়ে যাব, যেখানে আমরা বুঝতে পারবো যে এগের কোয়ালিটি কেমন আছে, ভ্রূণ যেটা তৈরি হলো দুটোর ফার্টিলাইজেশনে এগ অ্যান্ড স্পার্মের, তার কোয়ালিটি কেমন হচ্ছে। তো আমরা সেখানে অনেকটা ডায়াগনোসিস করতে পারি। স্যার, এরকম অনেক কাপলস আছে যারা আইভিএফ করতে চায় বা আপনার ফার্টিলিটি সেন্টারে যেতে চায়, তো তাদের মাথায় কিছু মিথস চলছে, মানে যেরকম লোকের মুখে মুখে অনেক রকম মিথস শোনা যায়। তো আপনি এখানে আমাদের সামনে আছেন, তো আমি আপনাকে স্ট্রেট ওয়ে জিজ্ঞেস করছি যে কোনটা মিথ আর কোনটা ফ্যাক্ট, একটুখানি ক্লিয়ার করে আমাদের ভিউয়ার্সকে জানিয়ে দিন। যে আইভিএফ করলে সবার ধারণা আছে যে 100% বেবি কনসিভ হয়ে যাবে, তো সেটা কি মিথ না? অবশ্যই, সেটা আমরা এখনই ডিসকাশন করলাম। আইভিএফ করলে 100% ইটস নট পসিবল। মানে সারা পৃথিবীতে যেখানে হচ্ছে সেখানে ম্যাক্সিমাম 60 থেকে 70% অব দি বিটা এসসিজি পজিটিভ হয়, 100% কখনো পসিবল হয় না। ওকে, তো এটা গেল একদমই মিথ। আর সেকেন্ড যেটা, সেটা
সেটাও একটা অনেক বড় কোয়েশ্চেন, যে যখনই আমরা কোনো সেন্টারে যাই আইভিএফ করানোর জন্য, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকি অনেকে টুইনস বা ট্রিপলেটস কনসিভ করে, এটা কি স্যার? টুইন বা ট্রিপলেট কনসিভ করে এটা নয়, এটা দেখা গেছে যে 10টি যদি প্রেগন্যান্সি হয় 3 থেকে 4টি টুইনস হয়, এটা সারা পৃথিবীর যেটা ডাটা আছে। এটা পেশেন্টের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, কারণ অনেকে চায় যে আমরা একটাই ক্যারি করব, অনেকে চায় না একই সঙ্গে আমি দুটো করবো, এত খরচা করে আমি করছি তো আমি একই সঙ্গে দুখানা করে নিতে চাই, আমার ফ্যামিলি একদম একেবারে কমপ্লিট করে নিতে চাই। তো সেই জন্য আমাদের দুটো ট্রান্সফার করতে হয়। 3টে ম্যাক্সিমাম আমরা ট্রান্সফার করতে পারি, 3টে তার বেশি এখন ইন্ডিয়ান যে গভর্নমেন্ট আছে তিনি রেগুলেশন এনেছেন 2022-তে যে 3টের বেশি এমরাও ট্রান্সফার করা যাবে না। 3টে এমরাও তখনই করা হয় যাদের মাল্টিপল টাইমস ফেলিয়ার হয়েছে আইভিএফ, বা বয়স অ্যারাউন্ড 40-র কাছাকাছি অনেকবার ফেলিয়ার হয়েছে, তাদের আমরা কিন্তু 3টে করি, তাতে একটু চান্সেস বাড়ে, বাট 3-এর বেশি কখনো আমরা করা হয় না। আর আইভিএফ করা মানে টুইন ট্রিপলেট নয়, সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফারও আমরা করি। টুইন ট্রিপলেটের চান্স হার্ডলি 30 থেকে 40%। যদি কেউ টুইন না চায়, সিঙ্গেল চায়, তাহলে এটা কিন্তু আমরা 3 মাস পরে গিয়ে রিডাকশনও করতে পারি। ওকে, মানে এটা পসিবল? এটা পসিবল যে তারা রিডাকশনও করে নিতে পারে, টুইন বা ট্রিপলেট থেকে ওটা সিঙ্গেল বেবিও করে নিতে পারে। গ্রেট ইনভেনশন বলা যেতে পারে, একদমই একদমই। স্যার আরেকটা যেটা কোয়েশ্চেন, সেটা কি এই যে পুরো ট্রিটমেন্টটা শুধু বয়স্ক দম্পতির জন্য? না, এটা কখনোই নয়। বয়স লোকে একটা আইডিয়া আছে যে বিয়ে হয়েছে বাচ্চা আসছে না, সুতরাং আমার বয়স 35 বা 40 হয়ে গেছে, এখন আমার আইভিএফ করাতে হবে, এরকম কখনোই নয়। মনে করুন কারোর বয়স 25 বছর, তার বিয়ে হয়ে গেছে 2 বছর হয়েছে, এবার তার এইচএসজি বা টিউব টেস্ট যেটা আমরা করি, সেখানে দেখা গেল টিউব ব্লক আছে। আমরা টিউব ব্লক হলে ল্যাপারোস্কোপি করে সেটাকে ডায়াগনোসিস কনফার্ম করি, সেখানেও দেখা গেল টিউব ব্লক। যেরকম আজকেই আমার একটি পেশেন্ট সিকিম থেকে এসছে, তার এইচএসজি করিয়েছে, শি ইজ 30 ইয়ার্স, বিয়ে হয়েছে 2 বছর, এইচএসজি করেছে, সেখানে দেখাচ্ছে ব্লক আছে। তো আমরা প্ল্যান করলাম একটা ল্যাপারোস্কোপি করবো, মানে পেটের ভেতরে একটা ক্যামেরা ঢুকিয়ে দেখে আসবো যে কি কন্ডিশন আছে। তো আমরা যেই পেটের ভেতরে ক্যামেরা ঢুকলাম, দেখলাম যে পুরো পেটের ভেতরে অ্যাডিশনে ভর্তি, মানে টিউবারকুলোসিসের একটা হিস্ট্রি ছিল, যেটা উনি জানতেন না, আমাদেরকেও বলেননি। তার টিউব টোটালি ড্যামেজ হয়ে গেছে, বয়স 30, সুতরাং 30 বছর বয়সে টিউবারকুলোসিস হয়ে টোটাল ড্যামেজ হয়েছে। সুতরাং এই নয় যে এটা 25 বছরেও হতে পারে, এটা 20 বছরেও হতে পারে। সুতরাং ইনফেকশন কার কখন হবে, টিউব ড্যামেজ কার কখন হবে, যাদের প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার হয়, যাদের 25 বছর বয়সে ওভারি কাজ করছে না, তো সেক্ষেত্রে কোনো ডিম তৈরি হচ্ছে না, পিরিয়ডস ইরেগুলার হয়ে যাচ্ছে, বা সিভিয়ার এন্ডোমেট্রোসিস, মানে তার ওভারি পুরো চকলেট সিস্টে ভর্তি হয়ে গেছে, বা হাজবেন্ডের অ্যাজুস্পার্মিয়া, মানে স্পার্ম কাউন্ট একদম নীল, তো তার জন্য তো কখনোই তার 40 বছর অবধি ওয়েট করব না, তাকে তখনই আমাদের আইভিএফ এর ডিসিশন নিতে হবে বা করতে হবে। সুতরাং আইভিএফ এর মাধ্যমে এরকম নয় যে আমাকে একটা সার্টেন এজ অবধি ওয়েট করতে হবে, ডিপেন্ড করছে কি কারণ আছে। যদি সেরকম কারণ হয় আমাকে কিন্তু তাড়াতাড়ি করতে হবে, মানে যখনই কোনো প্রবলেম ধরা পড়ছে তখনই ট্রিটমেন্টটা নেওয়া উচিত। এক্স্যাক্টলি, ডিপেন্ড করছে কি কারণ আছে, যে একদম 40 বছর পরে গিয়ে আইভিএফ এর জন্য করতে হবে বা কিছু, এরকম একটা মিথ আছে যে আমাকে পরে গিয়ে করব, কিছু হচ্ছে না তখন আমি 5 বছর পর বা 10 বছর পরে গিয়ে করব, বাট এটা ডিপেন্ড করে কমপ্লিটলি আপনার কি কারণ আছে তার উপরে আপনার ট্রিটমেন্ট ডিপেন্ড করে। আরেকটা কোয়েশ্চেন স্যার, এটাও একটু বয়স্ক যারা ভদ্রলোক মহিলা, যারা একটু ঠাকুমা দিদিমার বয়সী, তাদের এটা খুব আসে মাথায় আর কি, যে আইভিএফ বেবি আর যারা ন্যাচারালি কনসিভ করছে তাদের মধ্যে নাকি পার্থক্য আছে, মানে আইভিএফ বেবি নাকি অতটা হেলদি হয় না যতটা ন্যাচারালি কনসিভড বেবিজরা হচ্ছে। এটাও একটা মিথ আছে, কিন্তু আইভিএফ লাস্ট 45 ইয়ার্স ধরে চলছে, 1978 থেকে। সুতরাং এতগুলো বছর ধরে সারা পৃথিবীতে যা রিসার্চ হচ্ছে, যত বেবি হয়েছে, মোর দ্যান 5 মিলিয়ন বেবি হয়ে গেছে হয়তো সারা পৃথিবীতে। সুতরাং যতগুলো রিসার্চ হয়েছে, যতই হয়েছে, সেখানে দেখা গেছে যে আইভিএফ বেবি আর নর্মাল কনসিভ করে যে বেবি হচ্ছে তাদের মধ্যে কোনো রকম কোনো ডিফারেন্স নেই। তাদের না কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আছে, না অটিজম, না ডাউন সিনড্রোম, এগুলোর কোনো রকম কিন্তু ডিফারেন্স নেই। অ্যাবনর্মালিটির চান্স 100টা বেবির মধ্যে 3টে বেবির থাকেই। সুতরাং আইভিএফেও তাই, এটার কিন্তু কোনো ডিফারেন্স নেই। ওকে, তাহলে এগুলো পুরোটাই একদমই মিথ।
স্যার আজকে আপনার এই পডকাস্ট থেকে অনেকে অনেক কিছু জানতে পারলো। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার শিলিগুড়ি এত ভালো কাজ করছে, আর আপনার আজকের এই পডকাস্টের থ্রু হয়তো পুরো ইন্ডিয়ার সারা প্রান্ত থেকে আপনার কাছে লোক আসবে, এই আশা আমি করছি। আর থ্যাংক ইউ সো মাচ যে এত ডিটেলসে গিয়ে আমাদের ভিউয়ার্সকে আপনি আজকে বোঝালেন, যেটা হয়তো অনেকেরই অনেক কোয়েশ্চেন্স, অনেক ডাউট ছিল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।